আজকে আমাদের প্রধান আলোচক হিসেবে আছেন আজিজুর রহমান দুলু, যিনি 9 বছর বিচারক হিসেবে তার জীবনের অন্যতম সোনালী অতীত অতিক্রম করেছেন এবং বর্তমানে অ্যাডভোকেট হিসেবে আছেন। আশা করা যায় যে উনি আজকের আলোচনা অনেক প্রাণবন্ত করবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জামিন এবং জামিনের গ্রাউন্ডস। আপনাদের যদি এই বিষয়ে কোনো আলোচনা বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময়ের উপর আমরা দেখছি যে একটা সার্কুলার করা হয়েছে ভার্চুয়াল কোডের উপর। আসলে বাংলাদেশে ভার্চুয়াল কোড আদৌ আছে কিনা বা এই বিষয়ে কোনো আইন আছে কিনা, এটি সংবিধান বা অন্য কোনো আইন সমর্থন কিনা, এবং এর পাশাপাশি ভার্চুয়াল কোডে জামিনের বিষয়ে আলোচনা করে সেই সবুজের যাচ্ছে তো লাইভ যাচ্ছে নুরুন নবী সবুজ। ওকে, ধন্যবাদ। আমাদের দেশে বিদ্যমান আইনের সহিত 2020 সালে একটি অধ্যাদেশ করা হয়েছে, 1 নম্বর অধ্যাদেশ সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী। যেহেতু এই সময়ে পার্লামেন্ট সঠিকভাবে তার কার্যক্রম করতে পারবেন না এই করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে, সেই 1 নম্বর অধ্যাদেশ অনুযায়ী আমাদের দেশের বিদ্যমান কোর্টগুলোকে অর্থাৎ উচ্চ আদালত এবং অধস্তন আদালত সমূহকে তথ্য প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা প্রদান করা হয়েছে। আদালত সমূহকে তথ্য প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা প্রদানের মাধ্যমে কিন্তু আদালতগুলোকে যে ক্ষমতায়ন করা হয়েছে, এর মানে এই নয় যে ভার্চুয়াল কোর্ট আলাদা করে স্থাপন করা হয়েছে। আমাদের দেশে বিভিন্ন জেলায় এ ধরনের এই আইনের ভুল ব্যাখ্যা করে ভার্চুয়াল কোর্ট নামে সার্কুলার জারি করা হয়েছে স্ব জেলার সংশ্লিষ্ট বিচারক হইতে। এবং একইভাবে আমাদের দেশে বিদ্যমান মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে যে ভার্চুয়াল কোর্টের এই নিয়ে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট করতেছেন। আসলে জুডিশিয়ারি বা আদালতের ফাংশনটাকে ভার্চুয়ালি অপারেশন করার জন্য যে ক্ষমতা দেয়া হয়েছে উক্ত অধ্যাদেশে, সেটাই আমাদের বোধগম্যে হয়তো এখন পর্যন্ত সঠিকভাবে আসেনি, হয়তো আসবে। যার কারণে একথা বলা যায় যে ভার্চুয়াল কোর্ট নামে কোনো কোর্ট নেই আমাদের দেশে এখন পর্যন্ত। আমাদের দেশে বিদ্যমান কোর্ট যাহা ছিল তাহাই আছে। তাহাদের অপারেশন গুলো ভার্চুয়ালি করার জন্য উক্ত 2020 সালের 1 নম্বর অধ্যাদেশে সেই ক্ষমতায়নটা করা হয়েছে মাত্র। ধন্যবাদ স্যার, সুন্দর আলোচনা করেছেন। আমাদের যেহেতু জামিনের বিষয়, আমরা আসলে প্রথমে জানতে চাই জামিনটা কি? জামিনটা কি আসলে এটার তথ্যগত আলোচনা বা তথ্যগত ডেফিনিশন না দিয়ে ব্যবহারিক আমি একটি ডেফিনিশন দিতে পারি। সেটা হলো যে, যেমন এই মুহূর্তে আমি এবং আপনি এবং যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আমরা সবাই আমাদের স্বাধীন চিন্তা বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। এই যে স্বাধীনতা বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারার যখন প্রতিবন্ধকতা, অর্থাৎ একজন মানুষকে গ্রেপ্তার করা হয় আইনের ভাষায় পুলিশ কর্তৃক বা অন্যান্য যে কোনো ল এনফোর্সিং এজেন্সি কর্তৃক, তখন কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্থাৎ আমাদের স্বাধীনভাবে কাজকর্ম করার স্কোপ থাকে না। এই স্কোপটা যখন অ্যারেস্টেড হয়ে আমরা হারিয়ে ফেলি, সেইটা যখন আবার জামিনের মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আবার ফিরে পাই, সেটাকে সাধারণত জামিন বলা হয়। অর্থাৎ পূর্বের স্বাধীন কাজকর্ম করার অবস্থায় ফিরে পাওয়াটাই হলো জামিন মূলত। স্যার, অনেক ভালো লাগলো উত্তর। আমরা সাধারণত বইয়ের ভাষায় জামিনের সংজ্ঞা পড়েছি, আপনি একটা ব্যবহারিক যে সংজ্ঞাটা দিলেন, আশা করি আইন সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে যারা আইনের ছাত্রছাত্রী, তাদের খুব কাজে লাগবে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জামিনের যে বিধান, সেটা সিআরপিসি তে কোথায় কোথায় আছে স্যার? জামিনের বিধান আমাদের সিআরপিসি তে প্রচলিত ভাবে এবং ব্যাপকভাবে 496, 497 এবং 498 ধারায় বিধৃত করা আছে। সাধারণত অধস্তন আদালত সমূহে 496 এবং 497 ধারা ব্যবহার করে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের উক্ত ধারা দুইটি ব্যবহার করে জামিন চাওয়া হয় এবং জামিন প্রদান করা হয়। আর উচ্চ আদালতে 498 ধারায় একই কোডের 498 ধারায় ব্যবহার করে জামিন চাওয়া হয় এবং লাভ করা হয়। ইহা ছাড়াও দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 86 নম্বর ধারায় অন্য জুরিসডিকশন অর্থাৎ
জুরিসডিকশনের বাইরের কোনো জেলার কোনো আসামি যখন অ্যারেস্টেড হয়ে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়, তখন ওই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত হয়ে বা স্পেশালি এম্পাওয়ার্ড হয়ে ওই ব্যক্তিকে ইন্টারিম জামিন দিতে পারেন। ইহা ছাড়াও আপিল স্টেজে আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 426 ধারা অনুযায়ী জামিন পেতে পারি বা জামিন লাভ করি। এর পরেও আমরা 439 এবং 439 এর ক্যাপিটাল এ ধারাতেও আমরা রিভিশন করে জামিন লাভ করতে পারি, যখন কোন মামলার আসামি কনভিক্টেড হয়ে তার ফোরামে রিভিশন করে, ক্রিমিনাল রিভিশন করে, এবং ওই ক্রিমিনাল রিভিশনেও আমরা জামিন লাভ করতে পারি। স্যার, আমরা দণ্ডবিধিতে দেখি যে জামিনযোগ্য কিছু অপরাধ আছে, আবার জামিন অযোগ্য কিছু অপরাধ আছে। এই জামিন অযোগ্য অপরাধে আদালত মাঝে মাঝে চাইলে জামিন দিতে পারে, কিন্তু পুলিশও কি এই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারে স্যার? আপনাকে একটি বিষয় কারেক্ট করে দিয়ে বলতে চাই, সেটা হলো যে আসলে দণ্ডবিধি আমাদের দেশে পেনাল কোডের প্রচলিত ভাবে যে অনুবাদ করা হয়েছে, এই অনুবাদটা সঠিক নয়। কারণ পেনাল কোড আমাদেরকে পেনাল কোডই বলতে হবে, যেহেতু পেনাল কোডের কোনো বাংলা অনুবাদ আমাদের কোনো পার্লামেন্টের আমলেই, কোনো পার্লামেন্ট দ্বারাই অনুমোদিত ভাবে প্রকাশ করা হয়নি। যা হোক, আমাদের দেশে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে যেভাবে আমাদের সংশ্লিষ্ট আদালতগুলো জামিন দিতে পারেন, ঠিক একইভাবে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও কিন্তু জামিন দিতে পারেন। এবং এই তার জামিন দেওয়ার যে ক্ষমতাটা, এটা কিন্তু সমান্তরাল ভাবে, অর্থাৎ একই ধারায়, মানে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 497 ধারায় একইভাবে ওখানে কিন্তু বলা হয়েছে। তবে ওনাকে কিছু শর্ত পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো, উনি তদন্ত করে যখন দেখবেন যে এই ব্যক্তিটার বিরুদ্ধে, যার বিরুদ্ধে নন বেইলেবল অফেন্সের মামলা করা হয়েছে, সেই মামলায় তার বিরুদ্ধে নন বেইলেবল অফেন্সের যথেষ্ট মানে সাক্ষ্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে না, তখন তিনি ওই ব্যক্তিকেই কিন্তু জামিন দিতে পারবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার কর্তৃক 497 ধারার অধীনে জামিন দেওয়ার যে অধিকার বা জামিন দেওয়ার যে ক্ষমতায়ন করা হয়েছে আমাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এ, এইটার ব্যবহারিক দৃশ্যায়ন আমাদের দেশে খুব কম চোখে পড়ে। হয়তো বিভিন্ন কারণ আছে, যে কারণে আমাদের দেশের পুলিশ অফিসারগণ, মানে সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণ এই ধারার প্রয়োগ করেন না। স্যার, আপনি কিছু নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে গ্রাউন্ড বললেন, এর বাইরেও কি স্যার আরো কোনো গ্রাউন্ড আছে যখন আমাদের এরকম নন বেইলেবল অফেন্সেও বেল দেওয়া যায় স্যার? হ্যাঁ, নন বেইলেবল অফেন্সের সিআরপিসি 1898 এর 497 ধারায় একটি প্রধান যে কারণ হিসাবে বা গ্রাউন্ড হিসাবে যে উল্লেখ করা হয়েছে, প্রধান যে কারণটিকে, সেটি হলো যে যখন একটি মামলা নন বেইলেবল অফেন্স কোনো আদালতে আসবে বা কোনো আইনজীবী তা সংশ্লিষ্ট অপরাধে আসামিকে জামিনের জন্য মুভ করবেন, তখন একটি বিষয় কিন্তু অতি জরুরি, সেটা হলো যে এই মামলায় দেখতে হবে যে অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা যে অভিযোগে তার জামিন চাওয়া আবেদন করা হয়েছে, সেই অভিযোগটা ডেথ সেন্টেন্স অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, এই ধরনের গ্রাউন্ড, মানে বিলিভেবল গ্রাউন্ড আছে কিনা। অর্থাৎ উক্ত আইনে কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে, আমি যদি এই ধারাটি সরাসরি কোট করি তাহলে বোঝার জন্য খুব ভালো হবে। লেট মি কোট দ্য রেলিভেন্ট পোর্শন অফ দ্য সেকশন 497। দেখেন, 497 সাবসেকশন 1 এ যেটা বলছে, when any person arrested of any non-bailable offense is
when any person accused of any non-bailable offense is arrested or detained without warrant by an officer in charge of a police station or appears or is brought before a court, he may be released on bail, but he shall not be so released if there appear reasonable grounds for believing that he has been guilty of an offense punishable with death or transportation for life. এর অর্থ দাঁড়ালো, যখন ওই ব্যক্তিকে যিনি সারেন্ডার করবেন অথবা তিনি ইয়াতে অ্যারেস্টেড হয়ে জামিন চাবেন, তখন তার যে বিষয়টা যদি দেখা যায় যে তিনি যে অপরাধে অভিযুক্ত হয়েছেন এই অপরাধটার পানিশমেন্ট ডেথ সেন্টেন্স অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়ার মতো রিজনেবল গ্রাউন্ডস নাই এবং বিশ্বাস জন্মিতেছে না, তখন কিন্তু উনি জামিন পাবেন। আর যখন এটা বিশ্বাস জন্মিবে যে উনি লাইফ ইমপ্রিজনমেন্টে অথবা ডেথ সেন্টেন্সে সাজাপ্রাপ্ত হতে পারেন, তখন কিন্তু তিনি আর জামিন পাবেন না নরমালি। ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা কিছু কিছু সময় দেখি যে বাইরের জেলাতে গিয়েও আসামি গ্রেপ্তার করা হয়, এবং বাইরের জেলায় যদি কোনো আসামি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে জামিন মঞ্জুর করবেন কে? এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি, তারপর শর্টলি দেই। সেটা হলো যে যে জেলায় অ্যারেস্টেড ব্যক্তিকে উপস্থাপন করা হবে সেই জেলার সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, অথবা ওই জেলার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল এম্পাওয়ারমেন্ট নিয়ে দিতে পারবেন। আর জামিনযোগ্য মামলা হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার দিতে পারবেন, ইভেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও দিতে পারবেন। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন, আসামিকে গ্রেপ্তার করার আগে বা পরে 15 দিনের মধ্যে যদি কোনো পুলিশ অফিসার রিপোর্ট প্রদান না করে তাহলে কি আসামি জামিন পেতে পারে? প্রশ্নটি আরেকবার করুন। স্যার যখন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর সাধারণত পুলিশকে রিপোর্ট দাখিল করতে হয়, এবং এই রিপোর্ট যদি 15 দিনের মধ্যে পুলিশ অফিসার দাখিল না করে তাহলে ওই গ্রেপ্তারকৃত আসামি কি জামিন পেতে পারে স্যার? হ্যাঁ, আমাদের দেশে আমাদের মহামান্য আপিল বিভাগ একটি রায় ঘোষণা করেছেন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায়। ওই মামলার রায়ে বলা হয়েছে আমাদের দেশের সিআরপিসির যে বর্তমান স্কিম, এই স্কিম অনুযায়ী 15 দিনের মধ্যে পুলিশকে তদন্ত করে যে কোনো মামলার ক্ষেত্রে তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এইটা পুলিশ রেগুলেশন 1943 261 গতে বলা আছে, এবং অ্যাপিলেট ডিভিশন উক্ত মামলায় এভাবে মানে উক্ত আইনটি অর্থাৎ এই আইনটি প্লাস কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 167 সেকশনটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে আমাদের এক্সিস্টিং সিআরপিসির যে স্কিম, সেই স্কিম অনুযায়ী 15 দিনের মধ্যে যদি কোনো পুলিশ তার কোনো মামলায় তদন্ত করে রিপোর্ট দিতে না পারে, তাহলে এই 15 দিন পরে কোনো আসামিকে জেলখানায় পাঠানোর ক্ষমতা বাংলাদেশের কোনো ম্যাজিস্ট্রেটের নেই। এটা অ্যাপিলেট ডিভিশনে বলেছেন। না থাকার ফলে কি হবে? তাহলে অ্যাপিলেট ডিভিশনে এর উত্তর দিয়েছেন এই প্রশ্নের যে ওই আসামির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটেড হবে এবং এটার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দায়ী হবেন। এটা কিন্তু অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন, আমার নিজের কোনো কথা না। তাহলে যেটা বোঝা যাচ্ছে এই অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন থেকে, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি কোনো মামলায় অভিযুক্ত হয়ে মামলার তদন্তকালীন সময় অর্থাৎ 15 দিনের মধ্যে তিনি দেখতে পান যে তার পুলিশ রিপোর্ট প্রদান করা হয়নি, তখন তিনি এই গ্রাউন্ডেও কিন্তু জামিন লাভ করতে হকদার। এবং মহামান্য আপিল বিভাগের এই অবজারভেশন অনুযায়ী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের যেহেতু তাকে 15 দিনের পরে হাজতে পাঠানোর এখতিয়ার নেই, এবং ইহা যেহেতু তার ফান্ডামেন্টাল মানে আসামির ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হবে, সুতরাং তাকে জামিন সেই ক্ষেত্রে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা আবশ্যক যে উক্ত মামলায় মহামান্য আপিল বিভাগ কিন্তু সরকারকে 3 মাস সময় দিয়েছিল ইন্ডিয়ান জুরিসডিকশনের মতো সিআরপিসির 167 ধারার অ্যামেন্ডমেন্ট করার জন্য, এবং সেই অ্যামেন্ডমেন্ট আমার যতটুকু জানা ইনফরমেশন মতে সরকার এখন পর্যন্ত 167 ধারার অ্যামেন্ডমেন্ট ইন্ডিয়ান জুরিসডিকশনের মতো করেন নাই। যেহেতু করেন নাই, সেহেতু মহামান্য আপিল বিভাগের উক্ত রায়ের অবজারভেশন এবং ম্যান্ডেটরি যে রেশিও, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু জামিন আমরা লাভ করতে পারি 15 দিনের মধ্যে
প্রদান না করলে। অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের আলোচনা যারা শুনছেন absnews24.com এর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই জামিন বিষয়ে, তাহলে অবশ্যই প্রশ্নগুলো করবেন। আমাদের যিনি অতিথি আছেন তিনি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্যার, আন্ডার ট্রায়াল প্রিজনার কবে থেকে শুরু হয়? আমাদের দেশে প্রতিষ্ঠিত একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা হলো যে ট্রায়াল বিগিনস উইথ দ্য ফ্রেমিং অফ চার্জ অ্যান্ড এন্ডস উইথ জাজমেন্ট। এটা হলো প্রতিষ্ঠিত প্রিন্সিপাল বা আইনের যে পরিভাষা, ট্রায়ালের ডেফিনিশন। যদিও এই ডেফিনিশনটা মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়েছেন, কিন্তু তারপরে আমাদের বেসিক কয়েকটি সেকশনের সহিত এটা কন্ট্রারি হয়ে গেছে। যেমন সিআরপিসি 1898 এর 366 সাবসেকশন 1 স্মল এ তে গিয়ে এটা কন্ট্রারি হয়ে গেছে। কেননা উক্ত সেকশন অনুযায়ী আফটার টার্মিনেশন অফ দ্য ট্রায়াল দ্য জাজমেন্ট শ্যাল বি অ্যানাউন্সড। আমাদের হাইকোর্ট ডিভিশনের উক্ত রায় অনুযায়ী কি বোঝা যাচ্ছে যে ট্রায়াল বিগিনস উইথ দ্য ফ্রেমিং অফ চার্জ অ্যান্ড এন্ডস উইথ জাজমেন্ট। আর বেসিক সেকশন 366 সাবসেকশন 1 স্মল এ অনুযায়ী আফটার টার্মিনেশন অফ দ্য ট্রায়াল দ্য জাজমেন্ট শ্যাল বি অ্যানাউন্সড। তার মানে দাঁড়ালো যে জাজমেন্ট ইজ নট দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ট্রায়াল। আর হাইকোর্ট ডিভিশনের উক্ত রায় অনুযায়ী জাজমেন্ট ইজ ইনক্লুসিভ অ্যান্ড পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ওয়ার্ড ট্রায়াল। তাহলে এই জায়গায় যদি আমরা ধরি এই ডেফিনিশনটা, হাইকোর্ট ডিভিশনের উক্ত রায়টাকে আমরা যদি বেসিস করি, তাহলে আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে আমাদেরকে ধরতে হয় যখন কোনো একজন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত চার্জ ফ্রেম করেছেন, চার্জ বিবেচনা করার পর তখন কিন্তু আমরা বলি আন্ডার ট্রায়াল প্রিজনার। কিন্তু বেসিক সেকশনের এই কনসেপশনটাকেই আমাদেরকে মনে হয় একটু প্রায়োরিটি দিতে হবে, এই কারণে যে উক্ত বেসিক সেকশনের পরবর্তীতে 2009 সালে ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার আমাদের দেশে পাশ হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট সংবিধানের 107 অনুচ্ছেদকে ব্যবহার করে বা এক্সারসাইজ করে এই ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার 2009 করেছেন। উক্ত সিআরআরও 2009 এর 84 নম্বর রুলে কিন্তু আন্ডার ট্রায়াল প্রিজনারের সংজ্ঞা দেয়া হয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী একজন আসামি বা একজন নাগরিক যখন অ্যারেস্টেড হয়ে থানার লকআপে যান, তখন থেকেই তার আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে তার সময়ের কাউন্টডাউন শুরু হয়। এবং আমার মনে হয় বেসিক সেকশন 366 সাবসেকশন 1 এবং স্মল এ এবং সিআরআরও 2009 এর রুল 84 অনুযায়ী আন্ডার ট্রায়াল প্রিজনের কাউন্টডাউন যেহেতু থানা লকআপের দিন থেকেই শুরু হয়, সেহেতু আমার কাছে প্রতীয়মান হচ্ছে যে ইহাই অধিক যুক্তিযুক্ত এবং একজন ব্যক্তির গ্রেপ্তারের পর থানা লকআপে নেওয়ার ক্ষণ থেকেই শুরু হবে সে আন্ডার ট্রায়াল প্রিজনার। স্যার, ধন্যবাদ। আমরা দেখি স্যার, কোনো অপরাধ প্রমাণের ক্ষেত্রে ইন্টেনশন একটা বড় ভূমিকা পালন করে। 302 ধারায় যখন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, তখন তার যদি কোনো ইন্টেনশন খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে সেটি কি উপযুক্ত কোনো গ্রাউন্ড হবে জামিন পাওয়ার জন্য? ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আসলে আমি বিচারক জীবনে এটা উপলব্ধি যতটা করিনি, তার চেয়ে বেশি করেছি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করার সময়। অর্থাৎ 302 মামলার অভিযোগে যখন কোনো ব্যক্তির জামিন মুভ করার সময় মামলার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় যে আসামি ঘটনাটি ঘটিয়েছেন এই জেনে যে তার মৃত্যু হতে পারে, কিন্তু তার ইন্টেনশন ছিল না। The accused had no intention to kill the person who has become deceased. সেই ক্ষেত্রে এটা একটা বড় গ্রাউন্ড, এই জন্য যে তখন মামলার অভিযোগটি 302 এ আর থাকবে না। এটা পেনাল কোডের সেকশন 304 পার্ট 2 তে চলে যাবে। পার্ট 2 তে গেলে যেটা দাঁড়ায় সেটা হলো যে তার শাস্তির পরিমাণ তখন নট এক্সিডিং 10 ইয়ার্স এ এসে দাঁড়ায়। তাহলে নট এক্সিডিং 10 ইয়ার্স এ যখন আসে, তখন একজন ব্যক্তি যদি তার সংশ্লিষ্টতা থেকেও থাকে এবং তার যদি হাজতবাস দেখা গেছে 1 বছরের মতো হয়ে যায় বা 6 মাসের অধিক হয়ে যায়,
তখন কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগ তার জামিনটা কনসিডার করে জামিন দিয়ে থাকেন। তার মানে যেটা দাঁড়ালো, এবং আমি এই ধরনের অনেক জামিন মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে পেয়েছি, এটার অর্থ দাঁড়ালো যে হত্যা মামলার ক্ষেত্রেও যদি হত্যাকারীর মানে অভিযুক্তের যদি কোনো প্রকার ইন্টেনশন না থাকে এবং এটা যদি সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানির সময় যদি এটা ভালোভাবে পেশ করা যায়, তাহলে সংশ্লিষ্ট আদালত এটা বিবেচনা করে জামিন দিতে পারেন, এবং অনেক জামিন উচ্চ আদালত এক্ষেত্রে দিয়েছেন এবং ভবিষ্যতেও হয়তো দেবেন। ধন্যবাদ স্যার, আপনি অনেক প্রাণবন্ত আলোচনা করতেছেন। আশা করা যায় দর্শকরাও উপভোগ করতেছে আপনার আলোচনা। আমার পরবর্তী প্রশ্ন, 1 বছরের মধ্যে যদি ট্রায়াল শেষ না হয় তাহলে আসামি কি জামিন পেতে পারে বা তার জামিনের গ্রাউন্ড তৈরি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নটি অনেক সুন্দর প্রশ্ন। সেটা হলো যে আমাদের দেশে যে বিদ্যমান দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 আছে, ইহার একটি ধারা আছে, সেটা হলো এটা অ্যামেন্ডেড ওয়েতে পরে এডিট করা হয়েছে 339 ক্যাপিটাল সি। এইটার সাবসেকশন 4 এ বলা হয়েছে যে কোনো একটি মামলার নথি যখন কোনো একটি বিচারিক আদালত, বিশেষ করে দায়রা আদালত যখন একটি মামলার নথি প্রাপ্ত হন, সেই নথি প্রাপ্তি বা রেকর্ড প্রাপ্তির তারিখ হইতে যদি 360 দিন অর্থাৎ 100 প্রায় 1 বছরের মধ্যে যদি এই মামলাটির যদি ট্রায়াল নিষ্পন্ন বা কমপ্লিট করতে না পারেন, তখন উক্ত আইনে বলা হয়েছে যে সংশ্লিষ্ট আসামিকে জামিন দেয়া যেতে পারে। এখানে এই যে ট্রায়ালের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাও একটা জামিনের বড় গ্রাউন্ড, এবং এই গ্রাউন্ডটি 339 সি ক্যাপিটাল সি এবং সাবসেকশন 4 এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। স্যার ধন্যবাদ। আমাদের দর্শকের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে, হাইকোর্ট থেকে আগাম জামিন সম্বন্ধে উনি কিছু জানতে চাচ্ছেন। হাইকোর্ট ডিভিশনে আসলে আগাম জামিন একটা এক্সট্রাঅর্ডিনারি মেজার। এই মেজারটা কিছুদিন মানে অর্থাৎ মহামান্য আপিল বিভাগ আগাম জামিন সম্পর্কে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, ইহার বাইরে এটা ওয়াইডলি ব্যবহার করা হতো। সেকশন 498 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধীনে অনারেবল অ্যাপিলেট ডিভিশন যখন আগাম জামিন সম্পর্কে গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনের আলোকে এটার স্কোপটা কিন্তু অনেকটা কমে গেছে। তারপরেও স্কোপটা রয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কোনো একটি ব্যক্তি যদি আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত গাইডলাইনের অধীনে মানে দেখেন যে এই গাইডলাইনগুলোর মধ্যে তার জামিন চাওয়াটা যথোপযুক্ত, তখন তিনি ওই গাইডলাইনগুলোকে অনুসরণ করে মহামান্য হাইকোর্ট বিভাগে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন চাইতে পারবেন, এবং মহামান্য আপিল মানে হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগের উক্ত গাইডলাইনগুলো অনুসরণ পূর্বক উক্ত ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করতে পারেন। এবং এর মধ্যে একটি বিশেষভাবে উল্লেখ করা আবশ্যক, এই গাইডলাইনগুলো মহামান্য হাইকোর্ট বিভাগ কিন্তু আপিল বিভাগের একটি নির্দেশনা আছে, উক্ত নির্দেশনাগুলির মধ্যে যে সর্বোচ্চ 8 সপ্তাহের মতো মানে 8 সপ্তাহ, সর্বোচ্চ 8 সপ্তাহ আগাম জামিন দিতে পারবেন। এই 8 সপ্তাহের মধ্যে সাধারণত দেখা যায় যে 4 সপ্তাহ 6 সপ্তাহ বেশি সাধারণত দেয়া হয়ে থাকে, সর্বোচ্চ 8 সপ্তাহ দেয়া হয়ে থাকে। তার মানে যেটা দাঁড়ালো, সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য আপিল বিভাগ আগাম জামিন সম্পর্কে যে সকল গাইডলাইন দিয়েছেন, এর বাইরে যাওয়ার হাইকোর্ট ডিভিশনের কোনো এখতিয়ার নাই। তবে যেহেতু এখনো স্কোপটি বিদ্যমান রহিয়াছে, সুতরাং সেটি আমাদের উচ্চ আদালতের আইনজীবীগণ পাবলিক সার্ভেন্ট হিসেবে যেহেতু এটা এক্সারসাইজ করতেছেন, এটা ভবিষ্যতেও কন্টিনিউশন করবে। আশা করা যায় আমাদের দর্শক সন্তুষ্ট হয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ট্রায়াল পিরিয়ডে কখন জামিনের জন্য উত্তম গ্রাউন্ড জন্মগ্রহণ করে বা উত্তম গ্রাউন্ড উদ্ভব হয়? ধন্যবাদ। আসলে আমাদের দেশে ট্রায়াল পিরিয়ডে জামিনের গ্রাউন্ড উদ্ভব হয় একটা ট্রায়ালের মাধ্যমে। এই বিষয়টি বলার আগে আরেকটি বিষয় বলি, আমাদের দেশে
অনেক আইনজীবী, প্রায় 50,000 আইনজীবী আছে আমাদের বাংলাদেশে। 37 বিএলডিতে হাইকোর্ট ডিভিশনের একজন জাস্টিস, মিস্টার জাস্টিস মোয়াজ্জেম হোসেন, উনি একটি রায় দিয়েছেন, যে রায়টা 37 বিএলডি 43 পৃষ্ঠায় এই রায়টা রিপোর্টেড হয়েছে। এই রায়ে উনি একটি চমৎকার কথা বলেছেন যে আমাদের দেশে অনেক আইনজীবী রয়েছেন, কিন্তু সারা দেশে ট্রায়াল আইনজীবীর ক্রাইসিস, এই ট্রায়াল আইনজীবীর যে ক্রাইসিস রয়েছে, এই ক্রাইসিসটা আমাদের এখান থেকে যে জিনিসটা দাঁড়ায়, যে আমরা আসলে ট্রায়াল করার সময়ও যে জামিন পেতে পারি বা জামিনের একটা গুড গ্রাউন্ড তৈরি হতে পারে, সেইটার কিন্তু ধারণা আমাদের দেশে খুব কম। আমি এখন সরাসরি সেই উত্তরে যাচ্ছি। আমার ব্যক্তিগত জীবন থেকে মানে ঘটে যাওয়া একটি মানে ঘটনা উল্লেখ করলে আপনি বুঝবেন। আমি একটি মার্ডার মামলার ট্রায়ালে মানে সংযুক্ত হয়ে বা অ্যাপয়েন্টেড হয়ে ওই মামলার একই দিনে সম্ভবত 4 জন সাক্ষীকে আমি জেরা করি, এবং 4 জন সাক্ষীকে জেরা করার পর যখন জেরায় এটা উদ্ভব হলো যে এই মামলায় সংশ্লিষ্ট যিনি আসামি তার বিরুদ্ধে ইনক্রিমিনেটিং এভিডেন্স একটি বাক্য পাওয়া যায় নাই, তাহলে সংবাদদাতা বা বাদী সহ আরো 3 জন, মোট 4 জন সাক্ষীকে জেরা করার পর ইহা প্রতিবাদ হলো যে যে সংশ্লিষ্ট অভিযুক্ত আসামির বিরুদ্ধে একটি সেন্টেন্সও নেই ইনক্রিমিনেটিং এভিডেন্স হিসেবে এই 4 জন সাক্ষীর মুখ থেকে আসা। তাহলে এর ফলে কি হলো, আমি উক্ত আসামির জন্য ওই দিনে একটি জামিনের পিটিশন দায়ের করলাম, এবং জামিনের পিটিশন দায়ের করে সংশ্লিষ্ট দায়রা আদালতে আমার সাবমিশন রেখে আমি সন্তুষ্ট করতে পারলাম সংশ্লিষ্ট আদালতকে যে যে ব্যক্তির বিরুদ্ধে ভাইটাল 4 জন সাক্ষীর সাক্ষ্য হতে একটি বাক্য ইনক্রিমিনেটিং এভিডেন্স পাওয়া গেল না, সেই ব্যক্তিকে জামিন প্রদান করা এবং তার জামিন পাওয়া হকদার সে। তখন সংশ্লিষ্ট মাননীয় দায়রা আদালত এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তার বিরুদ্ধে 4 জন সাক্ষীর কোনো একটি বাক্য ইনক্রিমিনেটিং এভিডেন্স না পাওয়ার কারণে তাকে কিন্তু জামিন দিয়েছিলেন। তাহলে এখান থেকে যে জিনিসটি প্রতিবাদ হয় সেটা হলো যে ট্রায়াল করার সময় যদি সঠিকভাবে জেরা করা হয় এবং জেরা করার মাধ্যমে যদি দেখানো যায় যে সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে ইনক্রিমিনেটিং এভিডেন্স নেই, তখন কিন্তু উনি জামিন পেতে হকদার। অর্থাৎ ট্রায়ালের সময়ও জামিনের এই ইনক্রিমিনেটিং এভিডেন্স এর অনুপস্থিতি কিন্তু জামিনের জন্য একটি বড় গ্রাউন্ড। ধন্যবাদ স্যার, সুন্দর উত্তর দিয়েছেন। আজকে আমাদের জামিন ও জামিনের গ্রাউন্ডস নিয়ে আলোচনা করছেন জনাব আজিজুর রহমান দুলু, যিনি বিচারক হিসেবে 9 বছর ছিলেন এবং পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে অ্যাডভোকেট হিসেবে তার কর্মজীবন শুরু করেছেন নতুন করে আবার। উনি আজকে জামিন এবং জামিনের গ্রাউন্ডস নিয়ে আলোচনা করছেন। আপনাদের যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। কন্ডিশনাল বেল বৈধ কিনা? আমাদের দেশে অনেক সময় বিভিন্ন আদালতে, বিশেষ করে যৌতুক মামলার ক্ষেত্রে আপোষের শর্তে বা অন্যান্য শর্তে জামিন দেয়া হয়, কিন্তু আসলে কন্ডিশনাল বেল আমাদের দেশে উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ নহে। এই সিদ্ধান্তটা 29 বিএলডিতে ডিসাইডেড আছে এবং পৃষ্ঠা 693 এই হাইকোর্ট ডিভিশন এর একটি রায়। উক্ত রায় অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে এনি বেইল উইথ কন্ডিশন ইজ নট এ প্রপার অর্ডার। তা আমাদের যেটা উত্তর দাঁড়ায় সেটা হলো যে কন্ডিশনাল বেইল আসলে বৈধ নহে উক্ত রায়ের আলোকে। ধন্যবাদ স্যার, আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মোবাইল কোডের সাজার বিরুদ্ধে আপিল না করে দায়রা আদালতে সরাসরি ক্রিমিনাল লিটিগেশন দাখিল করা যায় কিনা? মোবাইল কোডের সাজার বিরুদ্ধে সাধারণত মোবাইল কোড অ্যাক্ট 2009 ডাবল আপিলের বিধান যুক্ত করা আছে, অর্থাৎ ফার্স্ট আপিল সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট, সেকেন্ড আপিল সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতের নিকট।
প্রশ্ন হলো এই দুটি প্রসেস অর্থাৎ আপিলের প্রসেসকে এক্সস্ট না করে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি, এখানে অভিযুক্ত হবে না, সাজাপ্রাপ্ত ব্যক্তি সরাসরি ক্রিমিনাল রিভিশন দায়রা আদালতে করতে পারবেন কিনা? সঠিক উত্তর হলো হ্যাঁ, তিনি পারবেন। কেন পারবেন? এটা ইহা সেকশন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 439 এবং 439 ক্যাপিটাল এ একত্রে পাঠ করিলে ইহা প্রতিবাদ হইবে। 439 ক্যাপিটাল এ অনুযায়ী 439 এ হাইকোর্ট ডিভিশন ক্রিমিনাল রিভিশনের যে পাওয়ারটা এক্সারসাইজ করতে পারেন, সেই একই কনকারেন্ট পাওয়ার বিজ্ঞ দায়রা আদালতও কিন্তু এক্সারসাইজ করতে পারেন। তাহলে এই 439 এ কিন্তু একথা বলা হয়েছে যে ক্রিমিনাল রিভিশনের অধীনে ক্রিমিনাল রিভিশন পাওয়ার এক্সারসাইজিং কোর্ট কি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, ইহা কিন্তু উক্ত ধারায় বলা হয়েছে। অর্থাৎ 439 সাবসেকশন 1 এ বলে দিয়েছে যে ক্রিমিনাল রিভিশন পাওয়ার এক্সারসাইজিং কোর্ট আপিলে যে পাওয়ার কনফার্ট করা হয় অ্যাপিলেট কোর্টকে, সেই একই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। অর্থাৎ 400 সিআরপিসির 423 ধারায় যে ক্ষমতাটা দেয়া হয়েছে অ্যাপিলেট কোর্টকে, ঠিক এই অনেকগুলো ক্ষমতা দেয়া আছে, তার মধ্যে আমি 423টি শুধু উল্লেখ করতেছি। 423 এ যে ক্ষমতাটা দেয়া আছে সেই ক্ষমতাটাই কিন্তু আবার রিভিশনাল কোর্ট অর্থাৎ দায়রা আদালত রিভিশনাল কোর্ট হিসেবে এই একই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো যে যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়ে এই ডাবল আপিলের প্রসেসে না গিয়ে সরাসরি দায়রা আদালতে ক্রিমিনাল রিভিশন করেন, তাহলে উনি পারবেন এবং দায়রা আদালত উক্ত ক্রিমিনাল রিভিশন এন্টারটেইন করে কি করবেন, 423 ধারার অধীনে ক্রিমিনাল কোর্ট আপিলেট কোর্ট হিসেবে যে পাওয়ারটা এক্সারসাইজ করতে পারতেন, সেই একই ক্ষমতা উনি ক্রিমিনাল রিভিশনাল জুরিসডিকশনে এসে উনি সেটা এক্সারসাইজ করতে পারবেন। ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে। আমরা কিছুক্ষণ আগেই দর্শকের কাছে একটা প্রশ্ন নিয়েছিলাম যে হাইকোর্ট থেকে আগাম জামিনের বিষয়ে, এরই একটি সম্পূরক প্রশ্ন। উনি বলছেন যে 8 সপ্তাহের বেশি যদি সাধারণ একজন ব্যক্তি আগাম জামিন না পায়, তাহলে রাজনৈতিক ক্ষমতায় 6 মাসের বেশি কিভাবে জামিন পায়, উনি এই বিষয়টা সম্বন্ধে জানতে চাচ্ছিলেন স্যার। উনি হয়তোবা এই বিষয়ে ভুক্তভোগী, এজন্য হয়তোবা জানতে চাচ্ছেন স্যার। এইটা ঘটনাটা কোন সময় এটা একটু জানা দরকার। যে মহামান্য আপিল বিভাগ ঘোষিত যে দিক নির্দেশনা, এটা তার আগের ঘটনা 6 মাসে, মানে 6 মাস জামিনের যে রাজনৈতিক ব্যক্তি হিসেবে 6 মাস জামিন পেয়েছিলেন, এটা কি মহামান্য আপিল বিভাগ কর্তৃক ঘোষিত যে দিক নির্দেশনা, ইহার আগের না পরের, এইটা বিষয়ে জানা দরকার। আমার কাছে এইটা জানলে তাহলে হয়তো সুবিধা হইতো। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারপরে এটা ঘটার কথা না। আরেকটা বিষয় উল্লেখ করা খুবই জরুরি, সেটা হলো যে মোবাইল কোর্ট অ্যাক্টের অধীনে সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন সরাসরি দায়রা আদালতে ক্রিমিনাল রিভিশন করিবেন, উক্ত ক্রিমিনাল রিভিশনে কিন্তু তিনি ক্রিমিনাল রিভিশন এডমিশনের দিনেই উনি কিন্তু জামিন লাভ করতে পারেন। এজন্য সংশ্লিষ্ট আইনজীবীকে কি করতে হবে, ক্রিমিনাল রিভিশন মামলাটি এডমিশনের জন্য হিয়ারিং এর সময়ে একটি আলাদা করে জামিনের পিটিশন দিতে হইবে। তাহলে তিনি মানে ওই অভিযুক্ত অর্থাৎ সাজাপ্রাপ্ত ব্যক্তি ডাবল আপিলের বিড়ম্বনার যে সময়ক্ষেপণ, ইহা ছাড়াই কিন্তু সরাসরি দায়রা আদালত হইতে ক্রিমিনাল রিভিশন এডমিশনের দিনেই জামিন লাভ করতে পারবেন এবং অনেক মানুষ এতে হয়রানির হাত থেকে মুক্ত হইবেন। ধন্যবাদ স্যার। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকে জামিন এবং জামিনের গ্রাউন্ডস নিয়ে আলোচনা করেছেন জনাব আজিজুর রহমান দুলু, যিনি 9 বছর বিচারক হিসেবে ছিলেন এবং পরবর্তীতে স্বেচ্ছায় তিনি অ্যাডভোকেটশিপ হিসেবে তিনি তার জীবনযাপন করেছেন, পেশাগত জীবন এবং পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং পেশাগত জীবনে তিনি অনেক বেশি সৎ এবং তিনি আইনের যে বিধিবিধানগুলো সেগুলো সমাজের কাজে লাগানোর জন্য, যারা এই আইন সম্বন্ধে জানে না, অসহায়
এবং তাদেরকে সাহায্য করার জন্য তিনি যথেষ্ট পরিমাণ নিজের জায়গা থেকে চেষ্টা করেন। এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে এই জামিনের বিষয়ে, আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে রাখবেন। পরবর্তীতে আমাদের পক্ষ থেকে বা অন্য কেউ হয়তো বা এই বিষয়ে উত্তর দিবে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের যেহেতু আর কোনো প্রশ্ন নাই এবং দর্শকের পক্ষ থেকেও কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না, সেহেতু যারা আপনারা আলোচনা শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং আজকের যিনি আলোচক ছিলেন তাকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।